আপনারা কি এমন এক ভ্রমণের কথা চিন্তা করছেন যেখানে থাকবে ইতিহাস, আধ্যাত্মিকতা, ধর্ম, বন্যপ্রাণী আর প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন? তাহলে এই ভিডিও আপনার জন্যই। মাত্র 2 রাত আর 3 দিনে ঘুরে এসেছি দেওঘর, বোধগয়া আর রাজগীর। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কম সময়ে কলকাতা থেকে গাড়ি নিয়ে সহজে এই 3 জায়গা ঘুরে আসা যায়। কোথায় থাকবেন আর কি খাবেন, কিভাবে এবং কি ঘুরে দেখবেন। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসি দেওঘর, বোধগয়া আর রাজগীর। সকলকে গুড মর্নিং। আজকে শুক্রবার, এখন সময় সকাল 5টা 10। সোদপুর পার করছি। দিনের আলো ফুটতে শুরু করেছে, সাথে বেশ কুয়াশা। তবে শরতের আকাশে এমন কুয়াশা দেখে দারুণ লাগছে কিন্তু। যাই হোক, প্রায় 350 কিলোমিটার পথ অতিক্রম করে দেওঘরের ত্রিকুট পাহাড়ে পৌঁছাবো। এই বিটি রোড, তারপর NH 19 ধরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে, তারপর NH ছেড়ে চিত্তরঞ্জন, জামতারা হয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টার মধ্যে, মানে ওই দুপুর 12টার মধ্যে পৌঁছে যাব। যাবার পথে শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। প্রায় পৌঁছে গেছি ত্রিকুট পাহাড়ে। এটা ত্রিকুট পাহাড়ের একটা তোরণ। পার্কিংয়ে গাড়ি রেখে এগিয়ে চলেছি ত্রিকুট পাহাড়ে ওঠার জন্য। ত্রিকুট শব্দের অর্থ 3টি চূড়া, আর 3টি চূড়ার নাম ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এখন আমি পাহাড়ে উঠছি। দেওঘর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থল। পর্বতের চূড়ায় একটি শিব মন্দির রয়েছে। এটা আশ্রম। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এর গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। এগিয়ে চলেছি তপবনের দিকে। দূরত্ব 12 কিলোমিটার। দুপুর 1টা 10 বেজে গেছে, তাই রাস্তার ধারে একটি ধাবাতে এখন লাঞ্চ করে নিচ্ছি। ভেজ ভাত আর ডিমের অমলেট। পৌঁছে গেছি তপবনে। এসে গেছি তপবনে মন্দিরে, মন্দির দর্শন করে আছি। তপবন গুহা ও পাহাড় দেওঘরের একটি শান্ত ও নির্মল স্থান। এখানে ধর্মীয় তাৎপর্য, প্রকৃতি এবং ইতিহাসের সুন্দর মিশ্রণ রয়েছে। গুহার ভেতরে একটি শিব মন্দির আছে। পাহাড়ের উপরে উঠে চারপাশের মনোরম দৃশ্য প্রকৃতি প্রেমীদের জন্য উপযুক্ত। মন ভরে যাবে ভিউ দেখে। সামনেই দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, যদিও একটু মেঘ এসে গেছে। এই স্থানে ঋষি বাল্মীকি রামায়ণ লেখার জন্য তপস্যা করেছিলেন। এখানে থাকার জন্য ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বদ্রি বিহার, হোটেল নটরাজ বিহার এবং হোটেল রতন বিহারের মতো হোটেল আছে। ভাড়া 300 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত। অনলাইনে রুম বুক করা যায় tourism.jharkhand.gov.in থেকে। এছাড়াও প্রচুর বেসরকারি হোটেল, আশ্রম এবং গেস্ট হাউস আছে এখানে। আর এখানে খাওয়ার জন্য সাধারণ মান থেকে শুরু করে স্ট্যান্ডার্ড এবং লাক্সারি মানের অনেক হোটেল এবং রেস্টুরেন্ট আছে। এখানে লোকাল সাইট সিনিংয়ের জন্য অটো এবং গাড়ি সহজেই পাওয়া যায় এবং যথেষ্ট কম মূল্যে। দেওঘরের নিকটতম রেল স্টেশন দেওঘর এবং গিরিডি। হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট করার পর এই সন্ধ্যায় বেরিয়েছি বাবার মন্দিরে যাওয়ার জন্য। আমরা যে হোটেলে আছি, হোটেল বৈদ্যনাথ বিহার থেকে দূরত্ব 400 মিটারের মতো। বাবা বৈদ্যনাথ ধাম, যা দেওঘরের মন্দির নামে পরিচিত, ঝাড়খণ্ড তথা ভারতের একটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ স্থান। এটি ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম।
রাক্ষসরাজ রাবণ শিবকে খুশি করে এই জ্যোতির্লিঙ্গ লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন। ভগবান বিষ্ণু তাকে ছলনা করে থামিয়ে দেন এবং লিঙ্গটি মাটিতে স্থাপন করান। পরে রাবণ শত চেষ্টা করেও সেটিকে আর ওঠাতে পারেনি। তাই ভগবান শিবের এই লিঙ্গ রাবণেশ্বর লিঙ্গ নামেও পরিচিত। এখানেই দেবী সতীর হৃৎপিণ্ড পড়েছিল, তাই এই মন্দিরটি শৈব এবং শাক্ত উভয় কারণেই পবিত্র এবং গুরুত্বপূর্ণ। এছাড়াও এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় রাধাকৃষ্ণের নালাক্ষা মন্দির, অনুকূল ঠাকুরের আশ্রম এবং বাসুকীনাথ ধাম। ভোর 4টে দেওঘর থেকে বেরিয়ে এগিয়ে চলেছি বোধগয়ার দিকে। 222 কিলোমিটারের পথ অতিক্রম করতে হবে। গুগল যা বলছে সময় লাগবে 5 ঘন্টার মতো, মানে ওই সকাল 9টায় পৌঁছে যাব দেখাচ্ছে। সকাল 8:42, সময়ের আগেই পৌঁছে গেলাম। এটা বোধগয়ার মেটা বুদ্ধা মন্দির, যা জাপানি মন্দির নামেও পরিচিত। মন্দিরটি ঐতিহ্যবাহী জাপানি শৈলীতে নির্মিত। জাপানের নিচিদাই শিন সৌজি বৌদ্ধ মঠের অনুসারীদের দ্বারা পরিচালিত। মন্দিরটি জাপানি সংস্কৃতি, স্থাপত্য ও বৌদ্ধ ধর্মের শান্তিপূর্ণ চেতনার এক সুন্দর মিশ্রণ। মন্দিরের ঠিক উল্টো দিকেই এই বোধগয়া সায়েন্স সেন্টার, অবশ্যই ঘুরে দেখে নেওয়া যেতে পারে। বোধগয়ায় অবস্থিত এই 80 ফুট বা 25 মিটার উচ্চ বুদ্ধ মন্দির, যা স্থানীয়ভাবে গ্রেট বুদ্ধা স্ট্যাচু নামেও পরিচিত। পর্যটক এবং ভক্তদের জন্য এটি একটি অন্যতম প্রধান আকর্ষণ। এই বিশাল মূর্তিটি শুধু আকারে নয়, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্যও গুরুত্ব। জাপানের দাইজোকেও বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা 1989 সালে নির্মিত হয়। 7 বছর ধরে চলে এর নির্মাণ কাজ। মূর্তিটি ভগবান বুদ্ধের বোধি লাভের প্রতীক। এটি বোধগয়ায় নামদ্রোলিং মঠের একটি শাখা এবং অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ একটি বৌদ্ধ ধর্মীয় স্থান। মঠটি তার অসাধারণ তিব্বতীয় স্থাপত্য শৈলী, উজ্জ্বল রং এবং সুন্দর চিত্রকর্মের জন্য বিখ্যাত। মঠের ভেতরে ভগবান বুদ্ধের 3টি বড় এবং সুন্দর মূর্তি রয়েছে, যা বিভিন্ন ভঙ্গিতে স্থাপিত। মঠটি 1985 সালে হিজ হলিনেস পেনর রিনপোচে দ্বারা প্রতিষ্ঠিত। দাইজোকীয় বুদ্ধিস্ট টেম্পল বোধগয়ার আরও একটি সুন্দর বুদ্ধ মন্দির। বোধগয়ার অন্যতম সুন্দর মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কর্মা মন্দিরটি, যা কার্মা কার্গিউ সম্প্রদায়ের অন্তর্গত এবং এর প্রধান বৈশিষ্ট্য হল এর অনন্য স্থাপত্য শৈলী এবং অভ্যন্তরীণ শিল্পকর্ম। মন্দিরের দেয়ালগুলি ভগবান বুদ্ধের জীবনীর বিভিন্ন ঘটনা দিয়ে চিত্রিত করা হয়েছে। এই চিত্রগুলি ভারতীয়, তিব্বতীয় এবং পাশ্চাত্য শিল্পকলার এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়, যা এটিকে অন্যান্য মন্দিরের থেকে আলাদা করে। চলে এসেছি মহাবোধি মন্দির, যা গ্রেট অ্যাওয়েকেনিং টেম্পল নামেও পরিচিত। এটি বোধগয়ার প্রধান আকর্ষণ এবং একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। এটি সেই স্থানে নির্মিত হয়েছে যেখানে ভগবান বুদ্ধ বোধি গাছের নিচে বসে নির্বাণ বা জ্ঞান লাভ করেছিলেন। মন্দিরের ঠিক পাশে রয়েছে পবিত্র বোধি গাছ, যার নিচে ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এই গাছের নিচে এখন বৌদ্ধ সন্ন্যাসী এবং বহু পর্যটক ধ্যান করে। মন্দিরের গর্ভগৃহে ভগবান বুদ্ধের বিশাল মূর্তি আছে। মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি হলেও ভক্তরা এটিকে সোনায় মুড়িয়েছেন। মন্দিরের চারপাশ জুড়ে অসংখ্য ছোট বড় স্তূপ রয়েছে, যা ভক্তদের দ্বারা বহু শতাব্দী ধরে নির্মিত হয়েছে। অটো, টোটো অথবা পায়ে হেঁটে এইসব মন্দিরগুলি ঘুরে নেওয়া যায়। যাই হোক, একেবারে নতুন খাবার, ভুটানি খাবার খাচ্ছি আজকে লাঞ্চে। গোয়ায় অবস্থিত শ্রী বিষ্ণুপদ মন্দির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র হিন্দু তীর্থস্থান।
এটি ফাগু নদীর তীরে অবস্থিত এবং এই মন্দিরের প্রধান আকর্ষণ হল ভগবান বিষ্ণুর এখানে পদচিহ্ন। মন্দিরের কেন্দ্রে একটি শিলার উপর ভগবান বিষ্ণুর 40 সেন্টিমিটার দীর্ঘ একটি পদচিহ্ন। এই মন্দিরটি পিণ্ডদানের জন্য বিশেষভাবে খ্যাত। এখানে পিণ্ডদান করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে বলে বিশ্বাস। কিন্তু দুঃখের বিষয় আমার দেখা হলো না, কারণ এখন দুপুর 2টো বাজে। 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এগিয়ে চলেছি রাজগীরের পথে। এই রাজগীরের পথে বিখ্যাত দশরথ মাঝি পাস দেখে তারপরে ফিরব, যিনি মাউন্টেন ম্যান বা পাহাড়ি মানুষ নামে পরিচিত। গয়া জেলার গেহলৌর গ্রামে বাস করতেন। তাঁর স্ত্রী ফাল্গুনী দেবী মারা যান চিকিৎসালয়ে পৌঁছাতে দেরি হওয়ার কারণে। দুটি গ্রামের মাঝে পাহাড় থাকায় অনেক ঘুরে যেতে হতো, তাই তিনি একাই ছেনি হাতুড়ি দিয়ে 22 বছরের অক্লান্ত পরিশ্রমে একটি পাহাড়কে কেটে রাস্তা তৈরি করেন, যার ফলে গয়া জেলার আত্রি এবং ওয়াজিরগঞ্জের মধ্যে দূরত্ব 55 কিলোমিটার থেকে কমে 15 কিলোমিটারে কমিয়ে এনেছিলেন। পৌঁছে গেলাম রাজগীরের হোটেল মেহতাইনে। এসি ডবল বেডরুমের ভাড়া 2000 টাকা। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার 9344922218। এখন ফ্রেশ হয়ে নিই, তারপর ব্রহ্মকুণ্ডে ঘুরতে যাব। ব্রহ্মকুণ্ড রাজগীরের একটি বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ স্থান। এটি একটি উষ্ণ প্রসবন, যা তার ধর্মীয় এবং ঔষধি গুণের জন্য পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা এখানে এসেছিলেন এবং এই কুণ্ডের সৃষ্টি করেছিলেন, তাই এর নাম ব্রহ্মকুণ্ড। সকাল সকাল বেরিয়েছি রাজগীর সাফারির জন্য। সকাল 7টার সাফারি অনলাইন টিকিট অনেক আগেই বুক করে রেখেছিলাম। রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি, যা রাজগীর নেচার সাফারি বা রাজগীর জু সাফারি নামেও পরিচিত। এটি বিহারের একটি জনপ্রিয় ইকোট্যুরিজম কেন্দ্র। এটি একটি বিশাল পার্ক যা ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। পার্কের মধ্যে একটি গ্লাস ব্রিজ আছে, যা ভারতের প্রথম কাঁচের সেতু, যা প্রায় 85 ফুট লম্বা। ব্রিজে দাঁড়িয়ে নিচে তাকালে দারুণ সুন্দর লাগে। গ্লাস ব্রিজের পাশেই আছে একটি দোদুল্যমান সাসপেনশন ব্রিজ। রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি একটি চিড়িয়াখানা, যেখানে পর্যটকরা বাসে করে বিভিন্ন বন্য প্রাণী যেমন বাঘ, সিংহ, লেপার্ড, ভাল্লুক, হরিণ প্রভৃতি দেখতে পান। এটি বন্যপ্রাণীদের তাদের প্রাকৃতিক পরিবেশে দেখার সুযোগ করে দেয়। নেচার সাফারি, ওয়াইল্ড লাইফ সাফারি এবং গ্লাস ব্রিজের জন্য আলাদা আলাদা টিকিট লাগে। সাফারি করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি এই মানিয়ার মঠে। রাজগীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থান এই মানিয়ার মঠ। স্থানটি বিভিন্ন সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের সাক্ষী। এটি মূলত গুপ্ত যুগের একটি স্থাপনা। এখানে শিব, বিষ্ণু, গণেশ এবং নাগনাগিনীর মূর্তি ছিল। রাজগীরের স্বর্ণভাণ্ডার একটি ঐতিহাসিক গুহা। এটি রাজগীরের বৈভার পাহাড়ের পাদদেশে অবস্থিত। এর সবথেকে বড় আকর্ষণ গুপ্তধনের গল্প। এই গুহাতে মগধের রাজা বিম্বিসার তার গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। গুহার দেয়ালে একটি দরজা এবং একটি শঙ্খলিপি খোদাই করা আছে। এই লিপির সংকেত বুঝতে পারলেই গুপ্তধনের দরজা খুলে যাবে, যদিও এখনো পর্যন্ত এই সংকেত কেউ উদ্ধার করতে পারেননি। ব্রিটিশরা এই গুহার দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হন। গুহার পাশেই আছে অজাতশত্রু ফোর্ট। রাজগীরের শান্তিস্তূপ, যা বিশ্ব শান্তি স্তূপ নামেও পরিচিত, রত্নাগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এটি রাজগীরের রত্নাগিরি পাহাড়ের 400 মিটার উচ্চতায় অবস্থিত। শান্তিস্তূপে পৌঁছানোর জন্য রোপওয়ে বা কেবেল কার আছে।
স্তূপটির চারিপাশের পরিবেশ অত্যন্ত শান্ত ও নির্মল, যা ধ্যান করা বা আধ্যাত্মিক শান্তির জন্য একেবারে উপযুক্ত। রাজগীরে ঘোরার জন্য লোকাল গাড়ি, অটো, টোটো এবং টাট্টু গাড়ি পাওয়া যায়। দুপুর 2:20 বাজে শান্তিস্তূপ দেখে কলকাতার দিকে যাত্রা শুরু করেছি। রাত 9টা-10টার মধ্যে কলকাতা পৌঁছে যাব আশা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার এই ছোট্ট যাত্রার সঙ্গী হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাকে আরও নতুন নতুন জায়গায় যাওয়ার প্রেরণা যোগায়। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর হাইপ করবেন কিন্তু। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবার ফিরছি নতুন কোনো ঠিকানার সন্ধান নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন এবং জীবনকে উপভোগ করুন। থ্যাংক ইউ।